আশুলিয়া হত্যার পর লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। সাবেক এমপি সাইফুল ও পুলিশ কর্মকর্তা সহ আসামি 16 জন, পলাতক 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয়, পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। জোট করলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত। ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ আজ। শেষ দিনে জাকসু ও হল সংসদের ফর্ম তোলার হিড়িক। অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি প্রত্যাশীদের। এবং মর্মান্তিক মাইলস্টোন ট্র্যাজেডির 1 মাস আজ। বেঁচে ফেরা অনেকের শারীরিক অবস্থা উন্নতির দিকে, এখনও বিপর্যয় মানসিক স্বাস্থ্য। স্বাভাবিক জীবনে ফেরার লড়াই। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেরজিন। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। আজ ট্রাইব্যুনালে বেশ কয়েকটি ঘটনার বেশ কার্যক্রম চলেছে। এর মধ্যে অন্যতম একটি ঘটনা ছিল আশুলিয়ায় যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আশুলিয়ায় বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করে তাদের লাশ গুম করার উদ্দেশ্যে তাদের লাশকে যে পোড়ানো হয়েছিল সে সকল ঘটনায়, এবং 4 তারিখে আশুলিয়ায় গুলি করে আরেকজনকে হত্যার ঘটনায়, মোট এই দুটো ঘটনাকে একসাথে করে যে মামলা করা হয়েছিল সে মামলার অভিযোগ গঠনের জন্য আজ পূর্ব নির্ধারিত তারিখ ছিল, যা আজ অভিযোগ গঠন সম্পন্ন হয়েছে। অর্থাৎ মামলাটি আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারক। এর মাধ্যমে এই মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এবং একই সাথে বলতে চাই যে চানখারপুলে যে 6 জনকে গুলি করে হত্যা করা হয়েছিল 5ই আগস্ট, সে ঘটনায়ও আপনার এর আগে অভিযোগ গঠন হয়েছিল, মামলা শুনানি চলছে, সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। আজকে সে মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় মোট 8 জন আসামি ছিল, যে 8 জনের মধ্যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সে 4 জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং বাকি 4 জন পলাতক। যে 4 জনের মধ্যে অন্যতম এক প্রধান আসামি যিনি, সে প্রধান আসামি ছিলেন ঢাকা মেট্রোপলিটনের সাবেক পুলিশ কমিশনার যে হাবিবুর রহমান, তিনি ছিলেন এই মামলার প্রধান আসামি। তিনি সহ মোট 4 জন আসামি পলাতক, যাদেরকে হাজির হতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছিল জাতীয় দৈনিকে। এটি ছিল চানখারপুলের মামলার ঘটনা। এবং আশুলিয়ার মামলার ঘটনায় মোট আসামির সংখ্যা 16 জন, যাদের মধ্যে 8 জন গ্রেফতার আছেন, বাকি 8 জন পলাতক। তো তাদের সকলকে 16 জনকে নিয়েই আসলে আজ অভিযোগ গঠন করা হয়েছে। 16 জনকে আসামি করে অভিযোগ গঠন করা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আজ থেকে বিচার কাজ শুরু হলো। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ কিছু সময় আগে আরেকটি মামলা হয়েছে, যে মামলাটি করেছে সুখরঞ্জন বালি, যিনি সাইদির মামলার একজন সাক্ষী ছিলেন, দেলোয়ার হোসেন সাইদির মামলার সাক্ষী, এবং সাক্ষ্য দিতে এসে যিনি অপহরণের শিকার হয়েছিলেন। আজ তিনি যে অপহরণ হয়েছিলেন সে অভিযোগে এখানে তিনি দায়ের করেছেন। যারা তাকে অপহরণ করেছিলেন, যারা নির্দেশদাতা ছিলেন, সকলকে নিয়ে মোট 32 জনের বিরুদ্ধে তিনি একটি মামলা করেছেন ট্রাইব্যুনালে। এই ছিল আজ ট্রাইব্যুনালে যে মামলাগুলো হয়েছে সেই মামলার সর্বশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ আদালতে। সময় ঘোষণা হলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে সংশয় বামপন্থী দলগুলোর। যদিও ভোটের প্রস্তুতিতে পিছিয়ে নেই তারা, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত নেতাদের। তবে নির্বাচনকে কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা জোট করছে না। মাঠের পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বাম নেতারা। সানবি রূপলের রিপোর্ট। কবে হবে নির্বাচন, এই প্রশ্নের উত্তরের খোঁজে নানা জল্পনা কল্পনা জনমনে। নগর থেকে গ্রাম, রাজনীতির মাঠ থেকে প্রান্তিক চায়ের দোকান, সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষণায়। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। দিন তারিখ ঘোষণা না হলেও স্থবিরতা কাটিয়ে যাত্রা শুরু করেছে নির্বাচনী ট্রেন। ঘোষণার পর থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন ও নির্বাচন পদ্ধতি নিয়ে মতের বিভাজন দেখা যায় রাজনৈতিক দলের মধ্যে। বামপন্থী দলের নেতাদের মধ্যেও সংশয়, শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছবে নাকি পরের স্টেশনেই থমকে দাঁড়াবে নির্বাচনী ট্রেন। নির্বাচনী ট্রেন যদি মনে হয় যে কমলাপুর থেকে ছাড়লো, এখন এটা তেজগাঁ পর্যন্ত যে থামবে কিনা, অথবা এয়ারপোর্ট স্টেশনে যে হল করবে কিনা, অথবা মাঝখানে ট্রেনের উপরে দেখা যাবে যে কেউ আবার একটা ব্যারিকেড তৈরি করছে কিনা, সেই সম্ভাবনাকে আমি পুরোপুরি উড়িয়ে দিচ্ছি না, কারণ আমাদের এখনো বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে। এই নির্বাচনকে বিঘ্নিত করার
প্রচেষ্টা নানা গ্রুপ কিন্তু সবসময়ের জন্য করবে, সেইটা যাতে তারা করে সফল না হতে পারে, আমরা যত সময় নির্বাচন করে গণতন্ত্রের পথে হাঁটতে পারি সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে। তবে এরই মধ্যে ফেব্রুয়ারির সামনে রেখেই নির্বাচন নিয়ে ভাবছে বাম দলগুলো। বিএনপির সঙ্গে থাকা বাম দলগুলো জোটবদ্ধ হয়ে নির্বাচনে গেলে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করবে। একক দলগুলো নিজেদের মধ্যে আসন ও প্রার্থী নিয়ে হিসেব কষছে। তবে নির্বাচন কেন্দ্র করে বামপন্থী দলগুলো এখনই আলাদা কোনো জোট করছে না। গণতন্ত্র মঞ্চগতভাবে আমরা আবার একটু আলোচনা করব, মঞ্চগতভাবে নির্বাচনের ব্যাপারে কোনো বোঝাপড়া তৈরি করতে পারি কিনা। এরপরে বিএনপির সাথে যাদের সাথে আমরা যুগপথে ছিলাম তাদের সাথে আমাদের কোনো নির্বাচনী বোঝাপড়ার সমঝোতা হবে কিনা, এটা তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা। সে আলোচনাগুলো এখনো হয়নি। আমরা নির্বাচনে আমাদের পার্টি প্রস্তুতি নিচ্ছি, আমাদের যে জোট তাদেরকে নিয়ে প্রস্তুতি নিচ্ছি, এবং এর বাইরেও যে বিভিন্ন বাম প্রগতিশীল আরও দল আছে যারা মুক্তিযুদ্ধকে ওন করে, 90-কে ওন করে, 24-কে ওন করে, এই ধরনের শক্তিকে আমরা সমাবেশ ঘটানোর চেষ্টা করছি। 2-1 মাস পরেই মাঠের পরিস্থিতি দেখে নির্বাচন নিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে যাবে বলে মনে করেন বাম দলের নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাকসু ও হল সংসদ নির্বাচনে শেষ দিনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান চলছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল রয়েছে সেখানে এটি মূলত জাকসু নির্বাচনের জন্য নির্বাচন অফিস করা হয়েছে। দিন যত গড়াচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন কমিশনে কিন্তু ভিড় জমছে এবং শিক্ষার্থীরা কিন্তু মনোনয়নপত্র উত্তোলনের জন্য এসেছে। এবং আজকে যদি আপডেট তথ্যটা দিতে চাই দর্শকদের, বলতে হয় যে মূলত আজকে এই পর্যন্ত মাত্র 1.5 ঘন্টায় 28টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য এই 28টি মনোনয়ন ফর্ম ইতিমধ্যেই কিনেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিড় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 3 দিন ধরে এই মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ এবং জমা প্রদান কার্যক্রম চলছে, যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাকসু নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন। তাদের দেওয়া তথ্য মতে এই পর্যন্ত মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সহ কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য 356টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে এবং জমা প্রদান করেছেন ইতিমধ্যে প্রায় 9 জনের মতো জমা প্রদান করছেন। তারা বলছেন যে যেহেতু 12টা পর্যন্ত মনোনয়নপত্র কেনার সময়সীমা নির্ধারিত ছিল এবং বেলা 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা প্রদান করা হবে, গ্রহণ করা হবে, সেহেতু নির্দিষ্ট অর্থাৎ 4 ঘটিকা পর্যন্ত সেই মনোনয়নপত্র তারা নেবেন, এরপর আর সময় বর্ধিত করা হবে না। সেক্ষেত্রে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই কিন্তু হল এবং যে কেন্দ্রীয় যে সাংসদ নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র বিক্রি হচ্ছে বা সংগ্রহ করছেন শিক্ষার্থীরা, সে প্রায় 350 অর্থাৎ 356টি মনোনয়নপত্র ইতিমধ্যেই তারা গ্রহণ করেছেন বলে আমাদের কাছে জানিয়েছে নির্বাচন কমিশন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত নির্বাচন নিয়ে ইতিমধ্যেই নানা ধরনের উৎকণ্ঠা শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সর্বশেষ ছাত্রদলের পক্ষ থেকে একজন ভিপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করছেন। বিকেল 4টা পর্যন্ত মূলত এই মনোনয়ন ফর্ম বিক্রি হবে এবং আজকে মনোনয়নপত্র জমা নেওয়া শেষ, অর্থাৎ মনোনয়নপত্র জমা গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। 1 মাস পেরিয়ে গেছে মাইলস্টোন ট্র্যাজেডির। দুর্ঘটনায় বেঁচে ফেরা অনেকে শারীরিকভাবে উন্নতির দিকে, তবে এখনও মানসিকভাবে বিপর্যস্ত সবাই। ভুক্তভোগীদের শীতল নীরব চোখ বলে দেয় ভয়াবহ সেই দিনের দুঃসহ স্মৃতি যেন কখনোই ভোলা সম্ভব নয়। তারপরও স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। সেই গল্প জানার চেষ্টা করেছেন আলামিন তুষার, ছবি তুলেছেন অনুপ দত্ত। দুঃসহ সেই স্মৃতি ভুলে স্বাভাবিক হবার চেষ্টা মাইলস্টোনের একাদশ শ্রেণীর ছাত্র সাইমনের। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়াই তার নেশা। তাই তো 21 জুলাই যখন যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হলো তখনও সেটাই করেছে সাইমন। কিন্তু শত চেষ্টার পরও এমন ভয়াবহ দুর্ঘটনা কি আর কাউকে ছাড় দেয়? সেই কারণে নিজে শারীরিকভাবে আহত না হলেও মানসিক যন্ত্রণার কারণে তাকে হাসপাতালে কাটাতে হয়েছে দীর্ঘ সময়। আর্মিরা ছিল, ওদের দেখে দেখে আমি ভিতরে গেছি, বাচ্চাদের উদ্ধার করছে। যেখানে প্লেনটা ক্র্যাশ হয়েছে ওখানে ছোট বাচ্চারা ছিল, ওখানে আমার বোনও থাকতে পারতো। ওই ভয়টা আমার মনের ভিতরে আর কি
চলে আসছিল আর কি। নিজের সন্তানের মানসিক অবস্থা নিয়ে দুশ্চিন্তায় পিতা বেলাল। সেদিনের দুর্ঘটনা বারবার তাকেও যেন মনে করিয়ে দেয় তার হারানো বড় সন্তানের কথা। আমার একটা ছেলে মারা গেছে। পরিবারের কাছে ঢাল হয়ে থাকা এই বাবার লুকোনো চোখের পানি বলে দেয় একটি দুর্ঘটনা কতটা মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে পুরো পরিবারটিকে। বাঁচাও, আমার বুক ব্যথা, যন্ত্রণা, এই আমার শ্বাস বন্ধ হয়ে গেছে, আমি শেষ হয়ে যাচ্ছি। আর যখন তার টমাটা উঠতো সে পুরো বাঁকা হয়ে যেত, হাত পাও কিছু লড়াইতে পারতো না। প্রায় একই রকম অবস্থা সেদিনের সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কিংবা অবলোকন করা অনেকেরই। কেউ কেউ যেমন নিজের সন্তানকে ক্লাসে ফেরাতে বেগ পাচ্ছেন, তেমনি হারানো সন্তানের জীবন যে অমূল্য সেই পরম সত্যটাও মনে করিয়ে দিলেন অনেকেই। কি বলবো আসলে বলার মতো না, যাদের গেছে সেটা তো অকল্পনীয়। নিজের সামনে জুনিয়রদেরকে পুরার যে কষ্টটা ওটা আসলে বলায় ভাষায় প্রকাশ করার না। এখন যখন স্কুলে যাওয়ার কথা বলতেছে যে না আমার অনেক বন্ধুরা মারা গেছে, আমি যাব না, যদি আবার প্লেন পর আমি কিভাবে বাইচা ফিরবো। ওখানে উপস্থিত ছিল ওই সব বাচ্চাগুলো অনেক ভয় পেয়ে আছে। একই অবস্থা মাইলস্টোনের কর্মকর্তা কর্মচারীদেরও। কিন্তু জীবন তো আর থেমে থাকে না, তাই দ্রুত সবকিছু স্বাভাবিক করতে নানান ধরনের কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠান। ট্রমাতে তো আমরা নিজেরাও আছি, সো এই ট্রমা তো কাটিয়ে উঠতে হবে। বাচ্চাদের জন্য সাইকিয়াট্রিস্ট আমরা কাউন্সেলিং অফিস খুলেছি। যে সমস্ত প্যারেন্টস এখনো ট্রমাতে সাফার করতেছে তাদেরকে কাউন্সেলিং করা হচ্ছে। এর সঙ্গে পুরোপুরি একমত জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এই সহকারী অধ্যাপক। বললেন, দ্রুত স্বাভাবিক জীবনে ফেরা গেলেই ভয়াবহ সেই স্মৃতি থেকে দূরে থাকা সহজ হবে। যাদের ধরুন আগে থেকে স্ট্রেস আছে বা মানসিক রোগের কিছু লক্ষণ ছিল, তাদের কিন্তু দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া থাকবে এবং এই রোগটা কন্টিনিউ হতে পারে। যতই তারা এখন কাজকর্মবিহীন থাকবে তাদের মধ্যে হতাশাটা আরো বেড়ে যাবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা সন্তান হারিয়েছেন সেই ক্ষতি আর কখনোই পূরণ হবে না, কিন্তু এমন দুর্ঘটনা যাতে আর কখনোই না ঘটে সে বিষয়ে সজাগ থাকতে হবে দায়িত্বশীলদের। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ফর চেঞ্জ প্যানেলের পরিচিতি অনুষ্ঠানে কথা বলছেন সম্ভাব্য প্রার্থীরা। সরাসরি যাচ্ছি সেখানে। কৃতজ্ঞতা জানাই, সালাম জানাই। তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে মূলধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিকভাবে ভুলভাবে প্রচার করা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে না, এইটা কোনো মিস্টেক না, এইটা একটা সংঘবদ্ধ চক্রান্ত। কারণ আমার নাম কি এইটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে, তারপরে গতকালকে হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল হয়ে গেল। এটা কিভাবে সম্ভব? যেমন উল্লেখ করে যদি বলি, যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন এবং বাংলা ভিশনে ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে এবং চ্যানেল 24-এও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে, ঢাকা পোস্টেও ফটোকার্ড ছাড়া হয়েছে একই রকম নামে এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা প্রচার করছে। আসলে ডাকসুতে মোল্লা বিনিয়ামিন নামে ভিপি প্রার্থী কেউ নাই। সুতরাং আপনারা এমন একজনকে ভিপি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যার আসলে কোনো অস্তিত্বই নাই। তো এইটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি, কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন এবং যারা ডাকসুতে ভোট দিবেন, প্রার্থী হচ্ছেন, তাদের কাছেও এই ফটোকার্ডগুলো বা আপনাদের এই নিউজগুলো পৌঁছেছে। যখন যারা ভোট দিতে আসবেন, ভোট দিতে এসে দেখবেন যে মোল্লা বিনিয়ামিন নামে আসলে কারো অস্তিত্ব নাই, বা যারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই, তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয়? এটা কি একটা চক্রান্ত নয়? তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে, যদি সত্যি সত্যি এটা একটা সংঘবদ্ধ চক্রান্ত না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি, আপনাদের প্রতি আবেদন থাকবে, নিবেদন থাকবে এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই, এটা আমি দাবি রাখি অবশ্যই, যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন, সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি, এটা আমরা রাখি, এই অধিকারটা রাখি যে আপনারা সঠিকটা প্রচার করবেন। যদি আপনারা সঠিক নাম। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়। লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরেছেন 175 প্রবাসী বাংলাদেশি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী তোহা খান তামিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
বেশিরভাগ পাড়ি যে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে তারা দালালদের খপ্পরে পড়ে সর্বোচ্চ হারিয়ে তারা বাংলাদেশে ফিরেছেন। ঠিক ভোরবেলা তারা বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং এখানে তাদেরকে জাতিসংঘের যে যে সমস্যা রয়েছে তাদেরকে তারা নিশ্চিত করেন এবং তারা এখানে এসেছেন। তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এখানে আসলে সর্বোচ্চ হারিয়ে ফেলেছেন এবং তারা বিভিন্ন যে জমি জামা তাদের কিন্তু তারা প্রতারণার শিকার হয়েছেন এবং দালালদের খপ্পরে পড়ে তারা বাংলাদেশে ফিরেছেন। আসলে বেশ বলা যায় যে মানবিকর তাদের যে জীবনযাপন সেখানে তারা কেউ 3 মাস 1 মাস কিংবা 25 দিন এই ধরনের কিন্তু আমরা দেখেছি। আমরা একটু কথা বলবো একজনের সাথে যে ভাই আপনারা যে এখানে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি কিন্তু তারা এখানে এসেছেন এবং তারা চলে যাচ্ছেন এবং এখানকার যে আইওএম যে সংস্থা জাতিসংঘের সেই সংস্থা থেকে কিন্তু তাদেরকে তারা এখানে এসেছেন 175,000 টাকা করে তারা দিয়েছেন এবং টাকা দিয়েছেন। অর্থাৎ তাদের যে পরিষদের টাকা সেটাও কিন্তু তাদের ছিল না। অর্থাৎ বলা যায় যে একেবারে হিংস্র হয়ে তারা কিন্তু এখানে এসেছেন। এখানে বেসরকারি কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের যে সহায়তা তারা প্রদান করবেন এবং যদিও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রতিনিধি আমরা পাইনি এবং তারা রাজি হয়নি। এটা থেকে বলা যায় যে 175 জন যে বাংলাদেশে তারা ধীরে ধীরে ফিরছেন, বের হচ্ছেন এবং তারা বলছেন যে তারা যে দালালদের খপ্পরে পড়ে তারা হারিয়েছেন। এই বিচার যাতে করে দালালের খপ্পরে পড়ে আর যেন কেউ না হয় সেই ব্যাপারে প্রশাসনের সহযোগিতা পেয়েছেন। তো হয়তো ছাত্র আন্তর্জাতিক এই এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সরকারি সফরে চীন গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকারী সেনাপ্রধান চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মত বিনিময় করবেন বলে জানা গেছে। সফর শেষে আগামী 27 আগস্ট দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার জোরদারের লক্ষ্যে 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। এ সময় বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সফরে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগের নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জাম কামাল খানের সফরকালে 4টি সমঝোতা স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ছাড়াও ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এ সময় চট্টগ্রাম বন্দর, একটি ওষুধ শিল্প প্রতিষ্ঠান ও ইস্পাত কারখানা পরিদর্শন করবেন। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 59, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 84%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 51, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 77। রাজশাহী বিভাগে বায়ুর মান 76, যেটি সন্তোষজনক। আর্দ্রতা 73। সিলেট বিভাগে বায়ুর মান 56, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 85%। খুলনা বিভাগের বায়ুর মান 58, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 74। বরিশাল বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 88। রংপুর বিভাগের বায়ুর মান 66, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 70। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 61, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 72%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 51 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 76। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে বামপন্থী দলগুলোর সংশয় পিছিয়ে নেই ভোটের প্রস্তুতিও। জোট করলে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার ইঙ্গিত।
এবং ডাকসু নির্বাচনের প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ আজ। শেষ দিনের ডাকসু ও হল সংসদের ফর্ম তোলার হিড়িক। অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি প্রত্যাশীদের। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।